সবাইকে আবারও আমন্ত্রণ আয়ন টিভির সুস্থ থাকুন অনুষ্ঠানে। আর আমি সাথে আছি ডাক্তার রুবেল সাজিদ। তো দর্শক মণ্ডলী, আমরা আমাদের ছোট্ট বিরতির আগে কথা বলছিলাম যে আমাদের পিঠের ব্যথা এবং কোমরের ব্যথা নিয়ে। কারণ অনেকগুলো প্রশ্ন আপনারা আমাকে করেন বা আমাকে ইমেল করে থাকেন যে পিঠের ব্যথার ক্ষেত্রে বা এই কোমরের ব্যথার ক্ষেত্রে আপনাদের কী করা দরকার। সেগুলো নিয়ে আমি একটু ঠিক বলবো যে সারমর্মর মতো করে সামারাইজ করে আপনার সাথে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা আলোচনা হচ্ছে এরকম যে আমি বিরতির আগেও বলেছি যে আমাদের যে কারণে ব্যথাটা আছে এই ব্যথাগুলোর মধ্যে সবচেয়ে মেন জিনিসটা হচ্ছে, যদি আপনি মনে করেন যে ব্যথাটা আপনার এই কোমরের ব্যথা বা পিঠের ব্যথা কেন আসছে, কী জন্য, সেটা পরের কথা। যদি দেখেন এই ব্যথাটা আপনার শরীরে জ্বর নিয়ে এসছে, মানে আপনার জ্বর হয় তার মানে বুঝতে হবে যে আপনার শরীরে একটা ইনফেকশনের ক্রিয়েট করেছে এই ব্যথার কারণে, বা তার মানে কোনো এক জায়গাতে কোনো একটা সমস্যা আছে। এক্ষেত্রে আপনাকে অতি দ্রুত ডাক্তারের সঙ্গে আপনার জিপির সাথে হোক, হসপিটালে হোক, সেখানে আপনার সাথে যোগাযোগ করতে হবে। 2 নম্বরে যেটা আমি বলেছি, যেটা বিভিন্ন অর্গানের ক্ষেত্রে হতে পারে, পিঠের ব্যথাগুলো বা কোমরের ব্যথাগুলো, এগুলো হতে পারে আপনার পুরনো কোনো অ্যাক্সিডেন্টের ব্যথা হতে পারে, বা আমাদের বিভিন্ন অর্গান শরীরে, যেমন কিডনির অসুখ হলে পারে হয়, এটা আপনারা জানেন হয়তো, বা লিভারের ক্ষেত্রে যদি আমরা বলি লিভারের ক্ষেত্রে হতে পারে, বা গলব্লাডার স্টোনের ক্ষেত্রে, অনেকগুলো কারণ থাকে আমাদের এগুলো। তো এটা আপনার কীরকম ব্যথা, কিভাবে ব্যথা, এটার উপর ডিপেন্ড করে আপনাকে আমরা মানে বলা হয় এগুলোর ক্রাইটেরিয়া ধরার পরে বিভিন্ন রকমের যেটাকে বলে ডায়াগনোসিস করার পরে আপনাকে ডায়াগনোসিস করা হয়, বিভিন্ন রকমের মানে পাঠানো হয় আপনাকে যে সিটি করে আসো, বা করা হয় ব্লাড টেস্ট করে আসো, এই যে টেস্টগুলো করতে পারেন, এগুলোর পরে আপনাকে একটা মানে আপনার ডাক্তার একটা ডায়াগনোসিসে চলে আসে যে এটা হতে পারে। ঠিক আছে? তো এখন মেন জিনিসটা হচ্ছে পিঠের ব্যথা এবং আমাদের কোমরের ব্যথাটা আমাদের ক্ষেত্রে মেন যে জিনিসটা হয় আমরা দেখেছি যে, আমি প্রথমে বললাম যে ওজন যাদের বেশি তাদের কিন্তু পিঠের এবং কোমরের ব্যথাটা বেশি। এমনকি পায়ের ব্যথার কথার কমপ্লেনটা কিন্তু তারা দিয়ে থাকেন। কারণ আমি আপনাদেরকে আমার ওবেসিটি নিয়ে যখন কথা বলেছিলাম যে মোটা হয়ে যাওয়া, বা ডায়াবেটিসের ক্ষেত্রে যখন আমি বলেছিলাম, যে সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আপনাদেরকে ওজনটা কমানোর ব্যবস্থা করতে হবে। কারণ কিছু মানুষের আছে যেগুলো মানুষের অসুস্থ, যে তারা শরীর কমাতে পারে না। আর কিছু মানুষ আছে যাদের আসলে আমি বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আমি বলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মোশন বা আপনার শরীরের যে মুভমেন্ট, এটা নর্মালের থেকে কম হয়, তাদের ক্ষেত্রে ওবেসিটিটা হয় খুব তাড়াতাড়ি। শুধু যে খাওয়ার জন্যই আপনি মোটা হয়ে যাচ্ছেন তা কিন্তু না। ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা খাচ্ছেন, যে এনার্জিটা আপনি ইনটেক করছেন, এই এনার্জিটা আপনার আউটপুট করতে হবে। আপনারা আমার পুরনো অনুষ্ঠানগুলো দেখে নিন যে আমি কিভাবে সেগুলোতে বলেছি, কতটুকু কি করতে হবে না করতে হবে, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এগুলো নিয়েও কথা বলেছি। তো যে কথাটা আজকে বলছি সেটা হচ্ছে ব্যথার কারণ হিসেবে কিন্তু আমরা এই ওবেসিটিকে আমরা কিন্তু অনেক সময় দায়ী করতে পারি বা বলতে পারি। 2 নম্বর জিনিস, যে এই ওবেসিটিটা শুধু যে আপনার ডায়াবেটিস বা হার্টের অসুখ বা অন্য দেহের মধ্যে আরও অন্য রোগের তৈরি করবে তা শুধু না, এখানে আরও যে জিনিসটা আছে যে এটা কিন্তু আপনাকে আনকমফোর্টেবল ফিল করাবে। আপনি ঘুমোতে গেলেও দেখবেন যে একটা অস্বস্তির সৃষ্টি হয়। অনেকে যেমন নাক ডাকা যেটা বলি বাংলায়, এটার জন্য বলেন যে আসলে মোটা হয়ে গেলে তখন হয় কি মানুষের ওই অভ্যাসটা চলে আসে, নাক ডাকাটা খুব বেশি হয়ে যায়। এগুলো অনেক সমস্যা হয়, এগুলো হলো সব পার্শ্ব প্রতিক্রিয়া আমরা বলে থাকি। তো মেন আপনাকে সুস্থ থাকার জন্য মানুষের যেটাকে ইম্পর্টেন্ট হিসাবে আমি ধরি সেটা হচ্ছে আপনার মুভমেন্ট, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। একটা মানুষের, আমি আমার একটা পূর্ব অনুষ্ঠানে বলেছিলাম আপনাদেরকে যে একটা মানুষের স্টেপ কাউন্টার যদি ইউজ করি আমরা, তাহলে 10,000 স্টেপ পার ডে নর্মালি একটা মানুষের হওয়া উচিত। একটা সুস্থ মানুষের মুভমেন্ট 10,000 স্টেপ পার ডে হওয়া উচিত। তার মানে এটা যদি আমরা কিলোমিটারে যদি আমরা বা মাইলে যদি আমরা এটা হিসাব করি, তাহলে কিলোমিটারে আসে 8 কিলোমিটার বা 5 মাইল আপনি হাঁটলে বা মুভমেন্ট করলে মোটামুটি 10,000 কিলোমিটার 10,000 স্টেপ পার ডে হয়ে যায়। এর থেকে বেশি করতে পারলে তো আরও ভালো। যে কারণেই কিন্তু যারা জিমে যান তারা কিন্তু দেখবেন যে ওই ক্যালোরিটাকে, আমাদের যে ইনটেক ক্যালোরি, এটা কমানোর জন্যই কিন্তু যান। ঠিক আছে ব্যাপারটা? আপনি যত বেশি মুভ করবেন, আপনি যত বেশি অ্যারোবিক করবেন, তত বেশি কী হবে, আপনার শরীরে যে ইনটেকটা হয়েছে এই ইনটেকটা আউট হয়ে যাবে। কারণ
একটা জিনিস ব্যবহারের পরে আমরা কি করি, এই ব্যবহারের পরে আমরা জিনিসটা যদি প্রয়োজনীয় না হয় তাহলে আমরা কি এটাকে জমিয়ে রাখি? আমরা কিন্তু জমিয়ে রাখি না, আমরা করি কি এটাকে ফেলে দিই। আপনি একটা পলিথিনের ব্যাগ নিয়ে এসছেন বা আপনি একটা কোনো কিছু কিনে নিয়ে এসছেন বা খাওয়ার কিনে নিয়ে এসছেন, আপনার খাওয়া শেষ, কিছু টুকরা টাকরি বেঁচে গেছে, আপনি কি এটা রেখে দেবেন? তা কিন্তু করবেন, এটাকে আপনি কি করবেন, আপনি এটা ডাস্টবিনে ফেলে দেবেন। কারণ কি, এটা থাকলে আপনাকে আবর্জনা সৃষ্টি করছে বা এটা থাকলে আপনাকে অযথায় একটা জায়গা নিয়ে রেখেছে, সমস্যা সৃষ্টি করছে। ঠিক আমাদের শরীরেও হচ্ছে এরকমের, যে আপনি যে খাচ্ছেন, ধরেন একটা মানুষ সাধারণত 2500 কিলো ক্যালোরি এনার্জি ইনটেক করে বিভিন্ন খাওয়া দাওয়ার মাধ্যমে, নর্মালি যেটা বলি আমরা, বা একটা মেয়ে মানুষের ক্ষেত্রে বলা হয় আরও কম, হয়তো 1500 থেকে 2000, ছেলেদের ক্ষেত্রে বা 2000 থেকে 2500। কিন্তু আপনার আমার এই 2000 কিলো ক্যালোরিটা, বা যদি গড়ে ধরি 2000 কিলো ক্যালোরি, এইটার আউটপুটটা আছে কিনা এটা আমাদেরকে দেখতে হয়। এই আউটপুটটা কিভাবে আসে? এই আউটপুটটা আসে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটার মাধ্যমে 1 নম্বর যায়, 2 নম্বরে আমরা হাঁটাচলা করি, এগুলোর মাধ্যমে যায়। এখন আমরা যে যান্ত্রিক যুগে এসে পড়েছি, সেক্ষেত্রে আমরা হয় কি, আমরা ঘুম থেকে উঠার পরে আমরা কোনো রকমে ব্রাশটা করে গাড়িতে উঠি, অফিসে যাই, অফিসে যেও একটা চেয়ারের মধ্যে বসে অফিসিয়াল কাজ করি। যারা অফিসিয়াল কাজ করেন তাদের কথা বলছি, যে কাজ করছি, 5টার সময় অফিস থেকে বেরোচ্ছি, আবারও সেই গাড়িতে করে বাসায় আসছি, আসার পরে আবারও সেই বিছানায় বসে আছি বা সোফাতে বসে থেকে টিভি দেখছি বা কোনো কিছু। আমাদের মুভমেন্টটা খুব কম, মোশনটা কিন্তু খুব কম। সেক্ষেত্রে আমি সারাদিনে যা খেলাম সেটার কিন্তু সেই এনার্জিটা যেটা আমি নিলাম আমার শরীরের মধ্যে, এই এনার্জিটার কিন্তু আউট নাই। তো সেক্ষেত্রে এই এনার্জিটাকে আপনার আউট করানোর জন্য আপনাকে এই মুভমেন্টগুলো কিন্তু আপনাকে করতে হবে। সেক্ষেত্রে যাদের ওজন বেড়ে যায় তাদের জন্য কিন্তু সমস্যা, যে এই পিঠের ব্যথা এবং কোমরের ব্যথাটা কিন্তু তাদের কিন্তু নর্মাল একটা জিনিস যে তাদের হয়, তারা এই কমপ্লেনটা বেশি করে, অন্য কোনো রোগ না থাকলেও। 2 নম্বরে যে জিনিসটা আসে, যে আপনার ওই যে মানে শোয়ার বিষয়টা, যে অনেকে হয়তো বা তুলতুলে গদি জাতীয় নরম বিছানায় শুতে পছন্দ করেন। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভার্টিব্রাল কলামটা যদি দেখেন একটা মানুষের, আমি আজকে আপনাদেরকে ছবিগুলো দেখাতে পারছি না, পরের অনুষ্ঠানে দেখাবো, যে তখন হয় কি, যদি আপনার এই শুয়ে থাকার এই যে চেঞ্জিংটা আপনার শরীরের, তো এই চেঞ্জিংটা যদি সমান না হয় বা ভালো না হয়, দেখা গেল যে একটু বেকায়দা হয়ে গেছে নরম গলি, সেক্ষেত্রে একটা অনেকক্ষণ, যেমন আপনি যদি অনেকক্ষণ ধরে, যে বলি না আমরা, যে বসে মাটিতে যদি বসেন, যদি আপনার অভ্যাস না থেকে থাকে, আপনাকে যদি মাটিতে বসতে দেওয়া হয়, আপনি কিন্তু একটু পরে আপনার পা ব্যথা করা শুরু করবে, তাই না? অনেকে আছেন দেখবেন যে যাদের হয়তো বা ওই যেটা আমি বললাম, যে চেয়ারে যদি গদি ছাড়া বসার অভ্যাস যদি না থাকে, তাহলে গদি ছাড়া চেয়ারে বসতে দিলে তার কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তার কিন্তু ব্যথা করা শুরু করবে। ব্যাপারটা হচ্ছে এইরকম, যে আপনি যখন শুচ্ছেন তখন আপনার শরীরটাকে আপনি কি করছেন, বিশ্রামের অবস্থায় নিয়ে যাচ্ছেন আপনার তোষকের উপরে, তাই তো, বিছানাতে। এখন যদি এই বিছনাটা বেশি নরম তুলতুলে হয়, সেক্ষেত্রে হয় কি, এটা আপনার ওই ভার্টিব্রা যেটা থাকে আর কি, যে লম্বা, আপনাকে যেটা বলে লম্বা ভার্টিব্রাটার মধ্যে এই যে ডিস্কগুলো থাকে, এগুলোর মধ্যে হোক, হাড়ের যে কোনো কারণে হোক আর কি, এগুলো যদি নর্মাল পজিশনের বাইরে যদি চলে যায়, এবং এটা শুধু যায়, আমাদের সবসময় যায়, কিন্তু যদি অনেকটা সময় ধরে যখন, এটা একবারে তো হয় না, অনেকটা সময় ধরে যখন এটা হয়, তখন দেখা যায় কি, এটা থেকে আস্তে আস্তে আপনার নার্ভের উপরে চাপ পড়ে, এবং যে কারণে আপনার কিন্তু এই ব্যথাগুলো শরীরে চলে আসে। তখন আপনাকে এই ব্যথাগুলোকে কি করতে হয়, এই ব্যথার জন্য আপনাকে হয়তো আপনি নর্মালি আপনি কোথাও কিছু করলে, আরে ঠিক আছে ব্যথা হয়েছে, একটা প্যারাসিটামল খেয়ে নিলেন, নর্মাল একটা জিনিস আপনি আছে জানেন, আপনাকে খেয়ে নেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যথা কমানোর ব্যথা, কিন্তু আপনি জিনিসটা জানলেন না যে আসলে কেন হলো। তো বিষয়টা হচ্ছে যে আপনাকে এগুলো জিনিস জানতে হবে। 1 নম্বর, যেমন বললাম, আপনার যদি ওজন বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে যেমন ওজন কমাতে হবে, এটা যেমন আপনাকে জানতে হবে, তেমন জানতে হবে যে আপনি যে বিছানায় শুচ্ছেন বা যে বালিশের উপরে শুচ্ছেন, সেই বালিশটা এবং সেই বিছানাটা যেন আপনার শরীরের সঙ্গে মানানসই হয়, যে শরীরে যেন কোনো হার্ম সৃষ্টি করতে না পারে, মানে শরীরের কোনো পরিবর্তনে, যে শরীরের যে মানে মুভমেন্ট, এগুলোতে যেন কোনো অসুবিধা করতে না পারে। কারণ এটা আপনার নিজস্ব, ঠিক আছে? আপনি এখন কোথাও বেড়াতে গেছেন, এখন আপনাকে সোফার উপর শুতে হচ্ছে, এটা টেম্পোরারি, এটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি যেটার উপরে সবসময় শোয়াবেন, এইটার উপরে কিন্তু আপনাকে কিন্তু একটু মনোযোগ দিতে হবে, যে আপনি কীরকম তোষক নেওয়া উচিত, কী ধরনের তোষকে শোয়া উচিত, আপনার শরীরের অনুযায়ী, আপনার গঠন অনুযায়ী। তারপরে যে জিনিসটা বললাম, মুভমেন্ট, আপনার শরীরের মুভমেন্টটা আপনাকে বাড়াতে হবে।
আপনার অফিস যদি হয় 2 কিলোমিটারের মধ্যে আপনার বাড়ি থেকে, তাহলে আমি আপনাকে বলবো যে আমি এর আগেও আমি আমার প্রিভেন্টিভ মেডিসিনের একটা অনুষ্ঠানে বলেছি, সেক্ষেত্রে আমি বলবো 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে যাদের অফিস, আমি তাদেরকে বলবো প্লিজ 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 আপনার অফিসে আপনি হেঁটে হেঁটে যান। কারণ আপনি যদি 3 কিলোমিটার 6 কিলোমিটার হাঁটেন, তাহলে দেখেন ওই যে আমি বলেছিলাম 10,000 স্টেপ পার ডে, 10,000 স্টেপ পার ডে, এই 10,000 স্টেপের কিন্তু আপনি 8,000 কভার করে ফেলতে পারবেন। কারণ 8 থেকে 8 কিলোমিটার হলে পারে, মোটামুটি 7-8 কিলোমিটার হলে পারে 10,000 স্টেপ পার হয়ে যায়। ঠিক আছে, আমরা বুঝিও না, আপনার হয়তো শুনতে অনেক লাগছে, ওরে বাবা 5 কিলোমিটার হাঁটবো, শুনতে কিন্তু অনেক বড় লাগছে, আসলে কিন্তু ব্যাপারটা একেবারেই বড় না। কারণ আপনি সিঁড়ি দিয়ে আপনার প্রত্যেকটা মুভমেন্ট ইজ কাউন্টেবল। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার জন্য টয়লেটে যাচ্ছেন, বা ব্রাশ করার জন্য আপনি বেসিনের কাছে যাচ্ছেন কোনো জায়গাতে, এই যে যাচ্ছেন এত ছোট একটু জায়গা, হয়তো বা বেশি দূরেও না, 10 ফিট দূরে যাচ্ছেন, দিস ইজ কাউন্টেবল স্টেপ। কয় স্টেপে গেছেন, এটা আপনার মুভমেন্ট কিন্তু। এবং এই মুভমেন্টগুলোই কিন্তু আপনাকে কি করছে, আপনার শরীর থেকে আপনার এনার্জিগুলো, যে এনার্জির আউটটেক যেটা হওয়া উচিত, সেটা করতে আপনাকে সাহায্য করছে। আপনি রান্নাঘরে যাচ্ছেন, আপনি হয়তো কোনো কিছু করার চেষ্টা করছেন, বা আপনি হয়তো বা এই যে অফিসে যাচ্ছেন লিখে, এগুলোতেও কি আপনার এই যে হাঁটা চলা যেটুকু করছেন, কিন্তু এটা পর্যাপ্ত নয়। তার মানে হচ্ছে কি বোঝানো হচ্ছে, এটা পর্যাপ্ত। আপনি এটা সারাদিন পরে আপনাদের যাদের কাছে স্মার্টফোন আছে, আমি এর আগে স্মার্টফোনে দেখিয়েছিলাম যে স্টেপ কাউন্টার বলে কিন্তু অনেকগুলো কিন্তু আপনি পাবেন, কি বলার নাম ওটাকে, আপনার অ্যাপস পাবেন এর মধ্যে। এগুলো একটা যদি আপনারা ডাউনলোড করে যদি রাখেন, যেমন আমি যদি আমার এটাতে যদি দেখাই, আমার এখানেও একটা আছে, যদি আমি দেখাই যে স্টেপ কাউন্টারের একটা যদি আপনি দেখাতে যাই আমরা, তাহলে আমরা এখানে দেখতে পাই যে এখানে কিন্তু বলা আছে যে স্টেপ কাউন্টারগুলোতে যে পেডোমিটার হিসাবেও আছে, যে স্টেপ কাউন্টার বা পেডোমিটার। সেক্ষেত্রে যেমন আমি আজকে কতটুকু হাঁটছি যদি দেখতে যাই, তাহলে দেখাবে যে এই যে এরকম আসবে, এটা যে একটা ডেইলি স্টেপ কাউন্টটা কীভাবে হচ্ছে, এইটা কিন্তু দেখায় যে আপনি কতটুকু হেঁটেছেন, কতটুকু কি হয়েছে ডেইলিকার, এটা কিন্তু দেখায় এখানে। ঠিক আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা এটা যে কোনো অ্যাপ স্টোরে বলেন, বা অ্যাপেলের যদি বা গুগল প্লেতে বলেন, এগুলোতে কিন্তু আপনারা এটা ইজিলি একটা পেয়ে যাবেন। অনেকের মোবাইলে ইনবিল্ট থাকে, আমার এই মোবাইলে কিন্তু ইনবিল্ট আছে এটা। ঠিক আছে, এটা ডিপেন্ড করে যে এখনকার লেটেস্ট মোবাইলগুলোতে স্টেপ কাউন্টারটা কিন্তু দেওয়া থাকে। তো এই স্টেপ কাউন্টারটা যদি আপনি দিয়ে রাখেন, এটা আপনাকে টের পেতে দেবে না। কিন্তু আমরা সব ভুলতে পারি, কিন্তু আমরা কিন্তু মোবাইল ভুলি না। আমি একবার হাসতে হাসতেই কথা বলেছিলাম, আমরা আমাদের খুব কাছের মানুষকে যদি, প্রিয়জনকে যদি, স্ত্রীকেও যদি, তাকে নিয়ে কিন্তু টয়লেট যায় না, কিন্তু এই বেটা কিন্তু টয়লেটে আমাদের সাথে যায়। তার মানে এইটা আমাদের সকল গোপন জায়গাতে, মানে আমার সকল মুভমেন্টে কিন্তু এটা কিন্তু আমাদের সাথে কিন্তু থাকে মোবাইলটা। এটা আমি একটু দুষ্টমি করে বলি, কেন বলি, যে যেহেতু এটা আমার সবথেকে আপন বন্ধু, এখন এটা যখন আপনার সাথে সবসময় থাকবে, আপনার প্রত্যেকটা মুভমেন্ট সে কিন্তু কাউন্ট করবে। এবং এই যে স্টেপটা, প্রতিটা মুভমেন্ট যে সে আপনার কাউন্ট করছে, এইটা তখন সে একটা সারমর্ম দিবে আপনাকে দিনের শেষে। আপনি ঘুমোতে যাওয়ার আগে দেখবেন আপনার কতটুকু স্টেপ হয়েছে, বা আপনি একটা মনে করলেন যে আজকে আমার কতটুকু স্টেপ হয়েছে দেখি, তখন দেখলেন যে 5,000 হয়েছে, কিন্তু আমার তো 10,000 দরকার। সেক্ষেত্রে কী করব, আপনি আপনার বাড়ির আশেপাশে একটা চক্কর দিয়ে চলে আসেন। আপনি আজকে পয়সা ইনকাম করছেন, বা আপনি আজকে হয়তো বা অনেক কিছু করার চেষ্টা করছেন নিজেকে, কিন্তু আপনি যদি নিজে যদি সুস্থ না থাকেন, আজকে যদি আপনি অসুস্থ হয়ে যান, তাহলে পারে কিন্তু আপনার এগুলো কোথায় কাজে দিবে। তো সেই জন্য আমি বারে বারে বলি যে সুস্থ থাকার জন্য মানুষকে কিন্তু তার শরীরের দিকে খেয়াল রাখতে হবে আগে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো সেই প্রিভেনশনের ক্ষেত্রে আমি যেমন বলি, অনেক রোগের মহৌষধ হিসেবে কিন্তু দেখা হয় আমাদের ফিজিক্যাল মুভমেন্টটাকে, মোশনটাকে। আমি এই জন্য সবসময় বলি যে রোগ হোক বা না হোক, সুস্থ থাকুন আর যাই থাকুন, আপনি সুস্থ থাকলেও আপনাকে অ্যাটলিস্ট প্রত্যেক দিন 10,000 স্টেপ পার ডে আপনার হাঁটা উচিত একটা নর্মাল মানুষের। কারণ তাহলে হয় কি, আপনার শরীরের গঠন এবং সব কিছু কিন্তু সুন্দর থাকবে। কারণ আমরা এত কিছুর পরেও আমাদের শরীরে করার পর শরীরের দিকে কিন্তু খেয়াল করি না। অনেক মানুষ অসুস্থ, আমরা বলি জিমে যান, অ্যাটলিস্ট আপনি, ঠিক আছে, আপনি 1 ঘন্টা সময় ব্যয় করতে পারবেন না আপনার হাঁটা চলার জন্য, তাহলে আপনি জিমে যান, আপনি 15 মিনিটস জিমে যেয়ে অ্যারোবিক করে আসেন। তাহলে পরে আপনার জিনিসটা কি আসবে, যে আপনার ওই যে আউটপুটটা হয়ে যাচ্ছে, এনার্জি যে ইনটেকটা, সেটা আউটপুটটা হয়ে যাচ্ছে। এখন তো বাংলাদেশে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে পরে আমরা তো ফ্যাশনের মতো করে শুনি, যে কাউকে টেলিফোন করলে হয়তো দেখা গেল সে বললো, ও দিদি আমি তো এখন জিমে, মানে এটা বলতে মানুষ প্রাউড ফিল করে, ভালো লাগে শুনতে, যে একটা মানুষ ফ্যাশনের জন্য হলেও অ্যাটলিস্ট বলে যে আমি তো এখন জিমে, বা আমি তো এখন এক্সারসাইজ করছি।
এটা কিন্তু একটা ফ্যাশনের মতো হয়ে গেছে। ওয়াই নট ইউ? আপনার কাছে এটা কেন ফ্যাশন না? যেমন অনেক আগে দেখতাম যে অনেকেই মনে করে যে সিগারেট না খেলে বোধহয় পুরুষ হয় না, একটা ব্যাপার ছিল না, একটা এরকম একটা কায়দা। কিন্তু এখন কিন্তু সিগারেটটা কেউ খাই না, মানুষ পারলে এখন কীভাবে সিগারেট তারা ছাড়ার চেষ্টা করতেছে। তার মানেটা কি, যেটা খারাপ সেটাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করি, যেটা ভালো সেটা নেওয়ার চেষ্টা করি। এই স্বাস্থ্যগত কথা বলতে বলতে মানুষ কিন্তু যখন বুঝলো যে তার আসলে তার কি দরকার, তার দরকার তার সুস্থ থাকার জন্য যা করণীয় সেটা আগে থেকেই। কারণ অসুস্থ হয়ে পড়ে গেলে তো তখন তো অসুস্থই হয়ে গেলাম, জিনিসটা ব্যাপারটা তাই না? কিন্তু সুস্থ থাকতে যেটা আমি করতে পারতাম, অসুস্থ হয়েতে সেটা আমাকে করতে হচ্ছে। তাহলে ওয়াই নট আই স্টার্ট ইট ফ্রম দ্য বিগিনিং? আগে থেকে কেন শুরু করি না কেন আমি? তো এই ব্যাপারটাতে যেটা বলে যে দেখবেন ফ্যাশন করেই হোক, মানুষকে যেভাবেই নিজেকে বোঝানো হোক, কারণ এখন অনেকে কিন্তু যেমন ঢাকায় বললে বা বাংলাদেশের কথা যদি বলি বা অনেক ক্ষেত্রে কিন্তু এটা তারা ফ্যাশন মনে করে যে কি, ও আমি তো এখন জিমে। আপনি এরকম কেন হয়ে যাচ্ছেন না যে আপনি বলবেন না আমি আজকে সন্ধ্যায় পারবো না? হ্যাঁ, আমি আজকে সন্ধ্যায় পারবো, আমাকে 8টার আগে পারবো, কারণ 7টা থেকে 8টা আমার জিম টাইম। শুনতে কিন্তু ভালো লাগবে এটা। আপনি যদি এটা সত্যি পালন করেন, এটা কিন্তু শুনতে ভালো লাগবে। আপনার বন্ধুবান্ধবরা, আপনার আশেপাশে যারা আছে, তারা তখন এটাকে কিন্তু নেবে যে এখন তার জিমের টাইম, সে এখন জিমে যাবে বা এক্সারসাইজ করবে। বড় গর্বের সঙ্গে কিন্তু আপনি কথাটা কিন্তু বলতে পারবেন যে আপনি কি কেন করছেন। এটা আপনাকে সুস্থ রাখার জন্য। কিন্তু আজকে যে লোকটা আপনাকে টেলিফোন করে বলছে, যে কোনো কারণে একটা কথা বলছে, আপনি আজকে অসুস্থ হয়ে গেলে তাদের কয়জনকে আপনার পাশে পাবেন? ইউ ডোন্ট নো। তাহলে আপনাকে এই সুস্থ থাকার জন্য যেটা করা দরকার, তার মধ্যে প্রথম যে জিনিসটা আমি বলি বারে বারে, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো লাগবে। তো এটাকে আপনি একটা ফ্যাশনের মতো নিয়ে নেন যে কি, আপনাকে টেলিফোন করলে আপনি একটা দিনের মধ্যে 1 ঘন্টা সময় বা আধা ঘন্টা সময় আপনি রাখবেন জিমে যাওয়ার জন্য। কত পয়সা কত দিকে চলে যায়। আমি তো যতগুলো জিম আশেপাশে দেখেছি, এই ইংল্যান্ডে বলেন আর মানে বাংলাদেশে বলেন, যত জিম দেখেছি, সেটা জিমের যে খরচটা মাসিক আসে, এটা তো আপনার ওই বন্ধুবান্ধবটা আড্ডা মারতে গেলে চা পান বিড়িতেই খরচ হয়ে যায়, তাই না? একটু হিসাব করে দেখবেন, তাই কিন্তু হয়ে যায়। তার কিন্তু মানে আপনি একদিনের খরচের কাছাকাছি বা 2 দিনের খরচের কাছাকাছি। তো আপনি পৃথিবীতে বাঁচার জন্য কিন্তু সবাই, কেউ কি মরতে চায়? সবাই কিন্তু বলে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, তাই না? তো মরতে কিন্তু কেউ চায় না, অসুস্থ হতে কিন্তু কেউ চায় না। তাহলে পারে আপনি আমি কেন এই অসুস্থতাটাকে প্রিভেন্ট করার জন্য, যে আমরা অসুস্থ হব না বা একটা কন্ডিশন হয়ে গেছে অসুস্থ কোনোভাবে, এটাকে আমি কন্ট্রোলে রাখবো, এটার জন্য আমি আপনি কেন আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল করব না? ওষুধ আমাদেরকে খেতে হবে, এটা সত্যি কথা। অসুখ হয়ে গেলে ওষুধ খেতে হবে, কিন্তু তার সাথেও আপনাকে ওই যে বললাম শরীরকে মেনটেন করার জন্য, আপনার স্বাস্থ্যকে সুগঠিত করার জন্য আপনাকে ওই বললাম ফ্যাশনের মতো করে হলেও আপনাকে জিমে যেতে হবে বা 1 ঘন্টা সময় আপনাকে অতিবাহিত করতে হবে আপনার স্বাস্থ্যগত বিষয়ে। হাঁটা, দৌড়ানো, কোনো খেলাধুলা করা। বা অনেককে দেখেছি যারা হয়তো বা প্রতিদিন সময় পান না, তারা করেন কি সপ্তাহে 4 দিন হয়তো এরকম করেন, যে বা 3 দিন অনেককে দেখে র্যাকেট খেলতে যায়, অনেককে দেখি অনেক কিছু খেলে। আড্ডা মেরে আমরা অনেক সময় নষ্ট করছি। কিন্তু আমরা যদি 1 ঘন্টা সময়, যদি আমরা দিনে 1 ঘন্টা সময় আমার শরীরের জন্য যদি ব্যয় করি, তাহলে কিন্তু আমার মানে যেটা বলবো যে আমার আয়ুও যেমন বাড়ছে, রোগ থেকেও আমি প্রতিরোধ হিসেবে থাকতে পারছি, এবং সাথে সাথে আমি বলবো আমার শরীরের যে সমস্যাগুলো, এই যে বললাম পিঠের ব্যথা, ডায়াবেটিস হয়েছে, হার্টের রোগী, এদের যে প্রিভেনশনের যে বিষয়গুলো থাকে, এগুলো কিন্তু আপনি কিন্তু এগুলোর প্রিকশন কিন্তু নিয়ে নিচ্ছেন আগে থেকেই। তো যাই হোক বন্ধুরা, যে এখানে আরও একটা জিনিস এই ব্যথার ক্ষেত্রে যেটা বলেছিলাম আমি, সেটা হচ্ছে যে এই ব্যথার ক্ষেত্রে শুধু এগুলোর পরেও আরও একটা জিনিস আছে, যে মানুষে অনেকে বলে যে আমরা বাসাতে কি করতে পারি এই ব্যাক পেইনের জন্য। এখানে মনে হয় একটা প্রশ্ন বোধহয় একজনের কাছে ছিল যে নর্মালি ব্যথা হলে আমাদের কি করা দরকার। আচ্ছা, নর্মালি ব্যথা হলে আসলে আমি আপনাদেরকে বলেছি আলোচনার মধ্যেই যে আসলে নর্মালি আমরা NSAID বা একটা প্যারাসিটামল খাওয়ার কথা আমরা বলি, যেহেতু যদি নর্মাল ব্যথা হয়, যদি মনে করেন যে না ঠিক আছে এটা অন্য কোনোভাবে নর্মাল ব্যথা পেয়েছেন, বা আপনি কোথাও যেতে লেগে হয়তো বা কোনো একটা কারণে মোচড় খেয়ে পড়েছেন, বা এইসব ক্ষেত্রে যদি কিছু হয়, তাহলে নর্মাল একটা প্যারাসিটামল খাওয়ার কথা আমরা বলি। কিন্তু যদি একটা ব্যথা, মনে রাখবেন, যদি একটা ব্যথা আপনাকে জ্বর আসে আপনার শরীরে, এবং যদি জ্বর আসুক না আসুক, সেটা যদি নর্মালি যদি 7 দিনের বেশি লেন্দি হয়, তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন।
এখানে আরেকটা যেটা কথা বলেছিলাম আমি, সেটা হচ্ছে যে একটা এটা তারপরে বলা হয়েছে কি যে ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া। আসলে ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন তো পরে, ফিজিওথেরাপিস্টের বিষয়টা কিন্তু পরে, যে আপনার কোমরের ব্যথাটা বা আপনার পিঠের ব্যথাটা কেন, এটা যখন ডায়াগনোসিস হবে, আপনার ডাক্তার যখন একটা নির্ধারণ করবেন যে আপনার এটা কিসের কারণে হচ্ছে, সেইটার উপরে ডিপেন্ড করে আপনি আসলে ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন কি না যাবেন, এটা ডিপেন্ড করবে। এটা আমি চাইলেই ডিসিশন নিতে পারবো না, এটা ব্যাপার, এটা পুরোটাই আপনার ডাক্তার ডিসিশন নেবে। কারণ এর আগে অনেকগুলো কি আছে, পরীক্ষা নিরীক্ষা আছে। এই পরীক্ষা নিরীক্ষাগুলোর পরে আপনাকে ডিসিশন দেওয়া হবে যে আপনি এই রোগটা সারানোর জন্য মেডিসিনের সাথে ফিজিওথেরাপিস্টের প্রয়োজন আছে কিনা। ঠিক আছে? সুতরাং ফিজিওথেরাপিস্টের কাছে শুধু ব্যথা হলেই যে আপনি চলে যাবেন তা কিন্তু না, ডাক্তারের সঙ্গে কথা বলবেন, ডাক্তার ডিসিশন নেবে যে আপনার কোথায় যাওয়া দরকার আর না যাওয়া দরকার। তারপরে আর একটা প্রশ্ন ছিল, এটা আমি যেটা বলি যে ইঞ্জেকশনের ব্যথা, ইঞ্জেকশনের পরে ব্যথা হয়েছে মাসলে লাগে, যেটা বললাম যে একটু মানে অস্বাভাবিক একটু ব্যবস্থা হলে এটা হতে পারে। তো যাই হোক, আমি বললাম কথা, এটা নিয়ে আবারও সামনে কথা বলবো আপনাদের সঙ্গে। আপনারা এই অনুষ্ঠান দেখছেন স্কাই 782 আই1 টিভি থেকে, সুস্থ থাকুন অনুষ্ঠান। আর আমি এতক্ষণ ছিলাম ডাক্তার রুবেল সাইদ আপনাদের সঙ্গে। আবার দেখা হবে আগামী শুক্রবার সন্ধ্যে 7টা থেকে 8টা ইউকে টাইম। থাকবেন আমাদের সঙ্গে।